আজকে আমরা একটা গল্প শুনব একটা দেশের অর্থনৈতিক ইতিহাস নিয়ে, যা আজকের দিনের জন্য একটা বড়সড় সতর্কবার্তার মতো। দেখব কিভাবে একটা সুপার পাওয়ারের পতন সাধারণ মানুষের জীবনকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছিল। একবার ভাবা যাক, কারো সারা জীবনের জমানো টাকা যদি এক মাসের মধ্যে হাওয়া হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? এটা কিন্তু শুধু একটা কাল্পনিক প্রশ্ন না। ৯০-এর দশকে রাশিয়ার লাখ লাখ মানুষ ঠিক এই বাস্তবতার মুখেই পড়েছিল। আর তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের আজকের অর্থব্যবস্থা নিয়ে অনেক কিছু ভাবায়। তো এই গল্পের একেবারে কেন্দ্রে আছেন দুজন মানুষ, ম্যাক্সিম আর স্ভেতলানা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ঠিক আগে তাদের জীবনটা ছিল আর 10টা সাধারণ মানুষের মতোই, বেশ গোছানো, স্থিতিশীল। মাক্সিম ছিলেন একজন ইঞ্জিনিয়ার, আর স্ভেতলানা ফরাসি সাহিত্যের শিক্ষিকা। দুজনের মাইনে মিলিয়ে মাসে আসত প্রায় 1000 রুবল। আর স্ব্যার ব্যাংকে তাদের জীবনের সবচেয়ে বড় সঞ্চয়টা ছিল 14,000 রুবল, যা তারা প্রায় ২৬ বছর ধরে জমিয়েছিলেন। তাদের একটা ডাচাও ছিল, মানে একটা বাগান বাড়ি। আর এই ডাচাটাই যে পরে কতটা জরুরি হয়ে উঠবে, সেটা তারা তখন ভাবতেও পারেননি। এই 14,000 রুবেল কিন্তু শুধু কিছু নোট ছিল না, এটা ছিল তাদের ২৬ বছরের ত্যাগের গল্প, তাদের স্বপ্ন, তাদের না নেওয়া ছুটি, না কেনা শখের আসবাব, কয়েক দশকের পরিশ্রমের ফল। সব কিছু যেন ওই একটা সংখ্যার মধ্যে জমা ছিল। আর তারপরেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনাটা। ১৯৯১ সালের ২৬শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। আর তার মাত্র ১৪ দিনের মাথায় মাক্সিম আর স্ভেতলানার সারা জীবনের সঞ্চয়েরও বলা যায় মৃত্যু ঘটল। কিন্তু কিভাবে হলো এটা? আসলে সরকার তখন একটা নতুন অর্থনৈতিক নীতি চালু করে, যেটার নাম দেওয়া হয়েছিল শক থেরাপি। আর এই থেরাপির ধাক্কাটা ছিল একেবারে বিধ্বংসী। পরিস্থিতি যে কত দ্রুত হাতের বাইরে চলে গিয়েছিল তা ভাবা যায় না। দেখুন, জানুয়ারি মাসেই জিনিসপত্রের দাম বেড়ে গেল ৪৪৫%, আর ১৯৯২ সাল শেষ হতে হতে বার্ষিক মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়াল ২৫০০%। পরের বছর তার উপর আরও ৮৪০%। এটা কোনো ধীরগতির সংকট ছিল না, ছিল আক্ষরিক অর্থেই একটা বিস্ফোরণ। ব্যাপারটা সহজে বুঝতে হলে এভাবে ভাবা যায়। ডিসেম্বর ১৯৯১-এ তাদের যে ১৪,০০০ রুবেল দিয়ে একটা পুরনো গাড়ি কেনা যেত, ঠিক এক বছর পর সেই একই টাকা দিয়ে একটা ভালো শীতের কোট কেনাই মুশকিল হয়ে পড়েছিল। মানে তাদের জমানো টাকার ক্রয় ক্ষমতা বলতে গেলে প্রায় শূন্য হয়ে গিয়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি ছিল, বছরের পর বছর পর এই প্রথম দোকানপাট জিনিসপত্রে ভরে উঠল, কিন্তু সেগুলোর দাম ছিল আকাশ ছোঁয়া, যা কেনার ক্ষমতা কারও ছিল না। অর্থনীতিবিদ কনস্ট্যান্টিন সোনিনের কথায়, তাকগুলো ভরা ছিল কিন্তু মানুষের পেট ছিল খালি। কি এক নিষ্ঠুর পরিহাস! এরপর সংকটটা আরও নতুন মোড় নিল। সরকার শুরু করল বেসরকারীকরণ, মানে সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানায় দেওয়ার প্রক্রিয়া। আর এটাই জন্ম দিল আরেকটা বিশাল বিভ্রাটের। এই সময়ে রাশিয়ায় জন্ম হয় অলিগার্ক বা অতি ধনী গোষ্ঠীর। সরকারের পরিকল্পনাটা ছিল বেশ আকর্ষণীয়। প্রত্যেক নাগরিককে একটা করে ১০,০০০ রুবেলের ভাউচার দেয়া হলো, আর বলা হলো এই এক একটা ভাউচারের দাম হবে ২টো ভোলগা গাড়ির সমান। কিন্তু বাস্তবে কি হলো? বেশিরভাগ সাধারণ মানুষ টাকার অভাবে সেই ভাউচারগুলো রাস্তায় পানির দরে বিক্রি করে দিল, আর মুষ্টিমেয় কিছু চালাক লোক সেই ভাউচারগুলো কিনে দেশের বড় বড় রাষ্ট্রীয় সম্পদ, যেমন তেলের খনি, ফ্যাক্টরি, সবকিছুর মালিক হয়ে বসল। এই চরম বিশৃঙ্খলার মধ্যে মানুষ তো তখন মরিয়া। আর এই সুযোগটাই নিল এমএমএমের মতো পিরামিড স্কিমগুলো। তারা বছরে ৩০০০% রিটার্নের অবিশ্বাস্য লোভ দেখালো, আর লাখ লাখ মানুষ তাদের শেষ সম্বলটুকু এই ফাঁদে ফেলে হারালো। মানে অনেকেই দ্বিতীয়বারের মতো সর্বশান্ত হলেন। তো যখন সরকার বা দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ল, তখন মাক্সিম আর স্ভেতলানার মতো সাধারণ মানুষ কিভাবে নিজেদের বাঁচিয়ে রাখল? চলুন তাদের সেই টিকে থাকার অদ্ভুত কিন্তু কার্যকর উপায়গুলো একবার দেখি। তাদের টিকে থাকার কৌশলটা ছিল বেশ সোজাসাপটা, কিন্তু খুব কার্যকর। প্রথমত, নিজেদের ডাচা বা বাগানবাড়িতে নিজেদের খাবার ফলানো। দ্বিতীয়ত, চ্যালানক হয়ে যাওয়া, মানে বর্ডার পার করে জিনিসপত্র এনে বিক্রি করা। তৃতীয়ত, বাটার সিস্টেম, মানে জিনিসের বদলে জিনিস নেওয়া। চতুর্থত, হাতে রুবেল না রেখে যতটা সম্ভব ডলারে বদলে ফেলা। আর সবশেষে, দেশ ছেড়ে না গিয়ে মাটি কামড়ে পড়ে থাকা এবং সবটা নতুন করে শুরু করা। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় বাঁচাওয়া ছিল ওই ডাচা। বিশ্বাস করা কঠিন, কিন্তু সেই সময় রাশিয়ার মোট আলুর প্রায় ৯২%, ফলমূলের ৮৭%, আর সবজির ৭৭% আসত এই ছোট ছোট ব্যক্তিগত বাগানগুলো থেকেই। বলা যায় এই ডাচাগুলি তখন রাশিয়াকে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছিল। পরিস্থিতি যে কতটা অদ্ভুত হয়ে গিয়েছিল তার একটা উদাহরণ দিই। অনেক ফ্যাক্টরি তাদের কর্মীদের বেতন হিসেবে টাকা না দিয়ে দিত ইঞ্জিনের পার্টস।
স্কুলগুলো শিক্ষকদের বেতন দিত টয়লেট পেপার বা ভোৎকা দিয়ে। আসলে টাকা যখন মূল্যহীন হয়ে যায় তখন সমাজ ঠিকই বিনিময়ের অন্য পথ খুঁজে নেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা ঐতিহাসিক গল্প শুনলাম, কিন্তু এবার চলুন বর্তমানে ফিরে আসি। কারণ রাশিয়ার ৯০-এর দশকের সেই ঘটনার সাথে আজকের দুনিয়ার অর্থনৈতিক নীতির এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। এই মিলটা বোঝার জন্য আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে, যাকে বলে ফাইন্যান্সিয়াল রিপ্রেশন বা আর্থিক দমন। এটা কি? এটা হলো সরকারের একটা কৌশল, যেখানে সুদের হারকে ইচ্ছাকৃতভাবে মুদ্রাস্ফীতির হারের নিচে রাখা হয়। ফলে ধীরে ধীরে অলক্ষ্যে সাধারণ মানুষের জমানো টাকার আসল মূল্য কমতে থাকে। এবার দুটো পরিস্থিতিকে পাশাপাশি রাখি। ৯০-এর দশকের রাশিয়া যা হয়েছিল তা ছিল একটা হঠাৎ বিস্ফোরণের মতো, দ্রুত আর ভয়ঙ্কর। আর আজকের পশ্চিমা বিশ্বে যা হচ্ছে তা অনেক ধীরগতির আর সহজে চোখে পড়ে না, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল কিন্তু একই। ক্ষেত্রেই সাধারণ মানুষের সঞ্চয়ের মূল্য কমে যায় আর তাতে সরকারের ঋণের বোঝাও হালকা হয়ে যায়। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। শুধু এই আর্থিক দমনের কারণে ২০২০ থেকে ২০২৩ এই ৩ বছরে আমেরিকায় মানুষের নগদ সঞ্চয়ের ক্রয় ক্ষমতা কমেছে প্রায় ১৫%। এটা কিন্তু কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পলিসি। গতি হয়তো ভিন্ন, কিন্তু প্রক্রিয়াটা সেই একই। শেষে আবার ম্যাক্সিম আর স্ভেতোলানার গল্পে ফিরে আসি। তারা সেই ভয়ঙ্কর সময়টা পার করতে পেরেছিল কারণ তাদের ডাচা ছিল, এমন একটা সম্পদ যা কোনো সেন্ট্রাল ব্যাংক চাইলেই ছাপাতে পারত না বা সরকার সহজে কেড়ে নিতে পারত না। তাদের আলুই ছিল সিস্টেমের বাইরের সম্পদ। এই গল্পটা আজকের এই জটিল আর্থিক পৃথিবীতে একটা বড় প্রশ্ন রেখে যায়। সিস্টেমের বাইরে তেমন সম্পদ কি হতে পারে?